জাতীয় বিশ্ববিদ্যালয়ে টিচার্স ট্রেনিং প্রোগ্রামের নিউক্লিয়ার ফিজিক্স আলোচনা করছি। আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা পড়ছিলাম কালেকটিভ মডেল। আমরা এখন সেটা শেষ করব, কালেকটিভ মডেল বাকি অংশটুকু। আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যায়। ওকে, অনেক কিছু আছে, সবকিছু পড়বো না, এত কিছু যাবো না, তারাই শেষ করে দিব। আমরা এই জায়গায় ছিলাম কোথায়, যে রোটেশনাল ব্যান্ড পড়লাম আমরা। এখন আমরা এখানে বের করতে চেষ্টা করবো যে বিভিন্ন নিউক্লিয়াসের প্রপার্টি কি করে বের করা যায়। এখন আমরা বলছি ইভেন এ নিউক্লিয়াই, অর্থাৎ যদি ইভেন ইভেন হয়, অর্থাৎ জেড ইভেন এবং এন ইভেন, অর্থাৎ নিউট্রন নাম্বার ইভেন থাকবে, প্রোটন নাম্বার ইভেন থাকবে, সেক্ষেত্রে আমরা শুরু করব হচ্ছে কে ইকুয়াল টু 0 ব্যান্ড দিয়ে। কে ইকুয়াল টু 0 ব্যান্ড, সেখান থেকে কি করে আমাদের হয়, বলছিলাম কে ইকুয়াল টু 0 ক্যান বি প্রডিউসড বাই আই ইকুয়াল টু 0, 1, 2, 3, 4, অনেক কিছু কে 0 ব্যান্ড তৈরি করতে পারে। আমরা শুরুতে কে ইকুয়াল টু 0 ব্যান্ড দিব। তাহলে কে ইকুয়াল টু 0 ব্যান্ড হলে পরে আমাদের খেয়াল করুন যে ইকুয়েশনে যে আমাদের 13 আছে, স্ট্রেট ভেক্টর আই এম কে টুয়াইস আই প্লাস 1 16 বাই স্কয়ার, এটা আছে। তাহলে কে এর মান 0 এখন, কে এর মান 0 এখন। তাহলে আমরা এখন আই এম 0 বা আই এম লিখবো, আই এম 0 লিখবো আমরা। তাহলে আমরা এখানে আসি, এখানে কে 0 হয়ে যায়, তার -1 টু দি পাওয়ার আই হয়ে যাবে এখানে। তাহলে আই এম বা আই এম 0 ইকুয়াল টু আই প্লাস 1 32 পাই স্কয়ার, এবং ডিএম নট আই প্লাস, এটা হচ্ছে কি 32 -1 টু দি পাওয়ার আই ডিএম নট আই, 0 হয়ে গেছে, ঠিক আছে। এখন এই যে ফর অড আই অড হয়, আই অড মানে হচ্ছে কি, আই হচ্ছে 1, 3, 5 যেগুলো হয়, তাহলে আই এম ইকুয়াল টু 0 হবে। কেন 0 হবে? আই যদি অড হয়, খেয়াল করুন, -1 টু দি পাওয়ার অড, তারপরে মাইনাস হবে, তার মাইনাস ডিএম নট আই হবে, তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে। খেয়াল করুন, যে কোনো আই অড হলে পরে এই টার্মটা 0 হয়ে যাবে, তাহলে আই এম সমান 0 হয়ে যাবে। তার মানে যদি আই অড হয়, তার জন্য কোনো স্ট্রেট ভেক্টর পাওয়া যাবে না। তার মানে odd I with k equal to 0 do not exist. তার মানে যদিও কোয়ান্টাম মেকানিক্যালি আমরা k0 পাওয়া যেতে পারে i0 থেকে, i1 থেকে, i2 থেকে, i3 থেকে, i4 থেকে, i এর অড ভ্যালু গুলো থাকতে পারছে না স্টুডেন্ট, যদি i অড হয় তাহলে কিন্তু স্ট্রেট ভেক্টর ভ্যানিশ হয়ে যায়। তার মানে odd I cannot produce k equal to 0 ব্যান্ড। তাহলে odd I with k equal to 0 এর এক্সিস্টেন্স ফিজিক্যালি থাকবে না। এখন আসি আমরা আই ইকুয়াল টু ইভেন হয়, তাহলে ইকুয়েশন 15 কিরকম অবস্থা হয়, যে এই ইকুয়েশনটা। তাহলে আই অড হলে পরে কি হবে, এটা -1 টু দি পাওয়ার, যে কোনো সরি ইভেন হলে পরে -1 টু দি পাওয়ার ইভেন, তাহলে ডিএম নট আই, এটা ডিএম নট আই হয়ে যাবে, এটা 2 আসবে, নিচে আসতে পারে 8 পাওয়া যাবে, 2i প্লাস 1, এটা আই স্কয়ার টু দি পাওয়ার হাফ ডিএম নট আই। এখন এই স্ফেরিক্যাল রোটেশন ম্যাট্রিক্সের সঙ্গে স্ফেরিক্যাল হারমোনিক্সের সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে ডিএম নট আই ইকুয়াল টু, এটা হচ্ছে বিভিন্ন যে আমাদের ফাংশনসের বই আছে, বই দেখবেন যে রোটেশন ম্যাট্রিক্সের সঙ্গে হারমোনিক্স সম্পর্ক কিরকম সম্পর্ক, রিলেশন বিটুইন রোটেশন অপারেটর অ্যান্ড স্ফেরিক্যাল হারমোনিক্স। তাহলে ডিএম নট আই ইকুয়াল টু আই টু দি পাওয়ার এম ফর আই স্কয়ার বাই টুয়াইস আই প্লাস 1 ওয়াই আই এম। এই মানটা আমরা বসিয়ে দেবো, আমাদের সুবিধা হচ্ছে স্ফেরিক্যাল হারমোনিক্সকে আমরা চিনি। I m equal to I plus 1 8 pi square to the power half I to the power m, এটা বসিয়ে দিলাম। তাহলে পরে আমরা ক্যালকুলেট করি, কাটাটা করলে I to the power m by square 2 y I m theta phi। এখন এনার্জি আইগেন ভ্যালু গুলো কেমন হবে, ই আই নট, খেয়াল করো আমরা অনেক আগে লিখেছি কিন্তু এনার্জি আইগেন ভ্যালু, এই যে আমরা এখানে লিখে রেখেছি, এটা
এনার্জি আইগেনভ্যালু। তাহলে এইগুলো আমরা ইউজ করব এবং ইউজ করলে পরে পাওয়া যাবে হচ্ছে আমাদের এনার্জি আইগেনভ্যালু গুলো h কার্টেজ স্কয়ার 2 i into i plus 1 by i. This is energy eigenvalue with I pi equal to 0 plus 2 plus. কেন 0 plus 2 plus বলছি, কেন 1 বলছি না, কেন 1 গুলো কিন্তু দেখতে পাচ্ছি এখানে অড ভ্যালু হবে থাকছে না, দে আর এক্সক্লুডেড। আমরা এখানে দেখতে পাচ্ছি, খেয়াল করুন যে ইভেন প্যারিটি স্টেট গুলো ওয়ার্ড আই ভ্যালু এক্সক্লুড করে দিচ্ছে, যেটা কিন্তু আমরা দেখেছিলাম ভাইব্রেশনাল মডেলে। তাহলে আমাদের আই পাই এখানে পাচ্ছি 0 প্লাস 2 প্লাস 4 প্লাস 6 প্লাস। এর কোন ক্ষেত্রে? ইভেন নিউক্লিয়াসের ক্ষেত্রে। তাহলে ইভেন নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে বের করে ফেলতে পারলাম যে আমাদের এনার্জি আইগেনভ্যালু কেমন হবে। আমরা তার মানে আই জানি, আমরা আই 0 হয় তাহলে এটা 0 বসিয়ে দেবো, এখানে আই 2 হলে 2 বসিয়ে দেবো, দিয়ে আমরা পাবো এনার্জি আইগেনভ্যালু। এবং স্পিন প্যারিটি গুলো পাবো হচ্ছে 0 প্লাস 2 স্পিন প্যারিটি পাবো। কারণ ঠিক আছে, কারণ প্যারিটি ইভেন কেন হবে? কারণ সবগুলো আই ভ্যালু তো ইভেন, আই ভ্যালু ইভেন হলে প্যারিটি সব ইভেন হবে। এখন আসি আমরা ওয়ার্ড এর ক্ষেত্রে। ওয়ার্ডে হলে পর অড ইভেন নিউক্লিয়াস হবে, অর্থাৎ আইদার প্রোটন নাম্বার অড হবে বা নিউট্রন নাম্বার অড হবে। এইটা আমি খুব সামান্য পড়বো, কারণ এটা খুব আর একটু কমপ্লিকেটেড। এটা আমি খুব ডিটেলে যাবো না, একটু পড়ে শেষ করে দেবো। এটা অনেক কমপ্লিকেটেড। কারণ ওয়ার্ড যদি এ হয় তাহলে পরে কিন্তু আমাদের রোটেশন ম্যাট্রিক্সের সাথে আরেকটা জিনিস আসবে, সেটা হলো যে একটা ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে এবং রোটেশনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে। তার মানে যে লুজ নিউক্লিয়ন গুলো আছে তাদের যে রোটেশনের ফলে তারা যেহেতু দে আর প্রডিউসিং রোটেশন অ্যাবাউট স্ফেরিক্যাল নিউক্লিয়াস, সেই রোটেশনের জন্য পাওয়া যাবে একটা রোটেশনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, আরেকটা পাওয়া যাবে ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম। অর্থাৎ নিউক্লিয়ন গুলোর ইন্ট্রিনসিক স্পিনের জন্য একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম পাওয়া যাবে, সেটা হচ্ছে বলা হয় ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম। তার মানে যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম I will be generated by R and J। এবং হ্যামিল্টনের এখানে শুধুমাত্র ঝামেলা করবো, হ্যামিল্টনের এখানে অনেক টার্ম চলে আসছে। নর্মালি হ্যামিল্টনের আমাদের ছিল এইচ রড বাই ভিআর ছিল, এখন হ্যামিল্টনে যুক্ত হয়ে যাবে এইচপি। এইচপি হচ্ছে যে সিঙ্গেল অড নিউক্লিয়নের জন্য আমাদের অড নিউক্লিয়র ইন্ট্রিনসিক মোশনের জন্য একটা হ্যামিল্টনিয়ান, সিঙ্গেল পার্টিকেল হ্যামিল্টনিয়ান। এবং আমি কি এটা পড়াবো আর এটা তো আপনি দেখি না ই করবো, এটা কি আমি স্কিপ করে যাবো? এগুলো তো লাগে আপনাদের এগুলো? স্যার এটা স্কিপ করে দেন স্যার। তাহলে এটা বাদ দিই আমরা, এটা অনেক আরো কমপ্লিকেটেড। এটা আরো কমপ্লিকেটেড, এটা আরো অনেক কোয়ান্টাম মেকানিক্স ভর্তি, এটা প্রচুর কোয়ান্টাম মেকানিক্স এখানে। তাহলে এটা বাদ দিই আমরা নাকি? ঠিক আছে, স্কিপ করে যান স্যার, স্কিপ করেন। দেখাই দিই আপনার জাস্ট এই সাইড গুলো যে আমরা কিভাবে তৈরি করেছি। এই স্লট তৈরি করেছে এইভাবে, আমি ডিটেলে যাচ্ছি না। তারপরে খেয়াল করুন, যদি কঠিন না, কিন্তু এটা হচ্ছে যে আমাদের রেজিং লরিং অপারেটর আছে না, সেটা ইউজ করা হয়েছে এখানে। আই প্লাস হচ্ছে রেজিং অপারেটর ফর আই, জে প্লাস হচ্ছে রেজিং অপারেটর ফর জে, আই মাইনাস জে মাইনাস তাই দিয়ে আমরা এগুলো গুণন করেছি, দিয়ে আমরা রেডি করেছি ফর্মালিজম। এই স্লট বের করা হয়েছে, এই স্লট বের করা হয়েছে, বের করে আমরা যে অনেক জিনিসপত্র আছে, এই কাপলিং টাপলিং ইউজ করে আমরা লাস্টলি আমরা সেই সমস্ত নিউক্লিয়াসে বের করেছি। দেখুন স্টেট ভেক্টর উইথ কি বলে, এটা হলো আমাদের এনার্জি আইগেনভ্যালু, আর এটা হচ্ছে স্পিন। তার এটা আমি স্কিপ করলাম কারণ এটা অনেক কঠিন হয়ে যাচ্ছে বেশি। এরপরে আরো ছিল আরো, সেটা হলো রোটেশন পার্টিকেল কাপলিং হয় আবার এখানে যাচ্ছে, তাহলে এটা আমি স্কিপ করলাম। ওকে, আচ্ছা, তাহলে স্ক্রিন শেয়ারিং, আমি নতুন স্ক্রিন নিয়ে আসি। এখন নতুন স্ক্রিনটা কি হবে? রিয়াকশন। তাহলে নিউক্লিয়ার রিয়াকশন কি আপনারা সবাই জানেন, অর্থাৎ
যদি একটা নিউক্লিয়াস বোম্বার্ডেড একটু হয়, বড় করে দিলে ভালো হয় স্যার, লেখাটা একটু বড় করে দিলে ভালো হয়। বড় করে দেওয়া একটু দাঁড়ান ধার দেখি, এখানে অ্যানোটেশন বেশি, একটু বড় করে দিব না, ঠিক আছে এবার, ঠিক আছে। জি, ঠিক। আচ্ছা, এগুলো জেনারেল কথাবার্তা লেখা আছে, এটা আপনারা সব জানেন, পড়েছেন আপনারা এগুলো জেনারেল কথাবার্তা। তার মানে হচ্ছে যদি একটা নিউক্লিয়াস বা একটা নিউক্লিয়ন কারো দ্বারা বোম্বার্ডেড হয়, নিউক্লিয়ন দ্বারা বা গামা দ্বারা, তাহলে যে ঘটনাটা ঘটে তাকে নিউক্লিয়ার রিয়াকশন বলি। এবং নিউক্লিয়ার রিয়াকশন ঘটতে গেলে পরে আমাদের ইনসিডেন্ট পার্টিকেলকে অবশ্যই আসতে হবে উইথ দ্য রেঞ্জ অফ নিউক্লিয়ার পটেনশিয়াল, নাহলে কিন্তু নিউক্লিয়ার রিয়াকশন ঘটবে না। আবার বলছি, নিউক্লিয়ার পটেনশিয়াল যে রেঞ্জ আছে তার মধ্যে আসবে, তখনই কিন্তু নিউক্লিয়ার রিয়াকশন ঘটবে। এবং গামা দিয়েও নিউক্লিয়ার রিয়াকশন ঘটতে পারে। এবং এখানে কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন যে ওয়েভলেন্থ আছে, সেই ওয়েভলেন্থ হতে হবে ওয়েভলেন্থ সমান হতে হয়। এবং এইভাবে আমাদের বিভিন্ন নিউক্লিয়ার রিয়াকশন তৈরি হয়, কথা লেখা আছে, আমি যাচ্ছি না এগুলোতে। এখন নিউক্লিয়ার রিয়াকশন কয় প্রকারের? তুমি টিপিক্যাল লেখা নিউক্লিয়ার রিয়াকশন তাহলে লিখতে পারি আমরা এইভাবে, a + a = b + b কি কিউ। কিউ হচ্ছে কিউ হল অফ দ্য রিয়াকশন, কিউ মে বি পজিটিভ, মে বি নেগেটিভ। এবং কিউ কিভাবে কিউ নিউক্লিয়ার রিয়াকশনকে কিভাবে ট্রিগার করে সেটা পরে আমরা আসবো। এবং আমরা এখানে বলছি এ হচ্ছে টার্গেট নিউক্লিয়াস, আর স্মল এটা হচ্ছে প্রজেক্টাইল। এই বড় বিটা হচ্ছে বলে আমরা যে রেসিজিয়াল নিউক্লিয়াস, ফাইনাল নিউক্লিয়াস। আর বি কে বলে আমরা আউটগোয়িং পার্টিকেল, কোনো কোনো বই লেখা থাকে ইজেক্টাইল লেখা থাকে কোনো কোনো বই। আর কিউ হচ্ছে ওই নিউক্লিয়াসের জন্য কিউ ভ্যালু। এই নিউক্লিয়ার রিয়াকশনটাকে এভাবে লেখা যায়, এ ব্র্যাকেটে এ বি এবং বি, এভাবে লেখা যায়, ঠিক আছে। এবং এখানে এ মে বি কি বলে যে কোনো নিউক্লিয়াস, ইলেকট্রন হতে পারে, পায়নও হতে পারে, নিউক্লিয়ন হতে পারে, হেভি নিউক্লিয়াস হতে পারে। যেখানে এ টার্গেট নিউক্লিয়াস, আর স্মল এটাকে বলে আমরা প্রজেক্টাইল বলি, বড় বিটাকে বলি আমরা ফাইনাল নিউক্লিয়াস বা রেসিজুয়াল নিউক্লিয়াস বলি, আর স্মল বিকে বলা হয় আউটগোয়িং পার্টিকেল বা ইজেক্টাইল বলে ক্ষেত্রে। এবং এই আমাদের কিউ হচ্ছে কিউ অফ দ্য রিয়াকশন। আমরা এই রিয়াকশনকে এভাবে লিখতে পারি, এ ব্র্যাকেটে এ বি দিয়ে বি, এভাবে আপনারা জানেন। এবং এবং এই কিউ হচ্ছে ডিপেন্ড করে, যদি কিউ পজিটিভ হয় তাহলে এই রিয়াকশন এমনি সংগঠিত হবে, যেটা বলা হয় এক্সোথার্মিক রিয়াকশন বা এক্সোর্জিক। যদি কিউ নেগেটিভ হয় তার মানে হচ্ছে নিউক্লিয়াস সংগঠিত করতে কিছু এনার্জি বাইরে থেকে দেওয়া লাগবে। এটা হচ্ছে কিউ এর কিউ ভ্যালু অফ দ্য রিয়াকশন। এবং কিউ হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ইএফ মাইনাস ইআই, যেটা পরে আমরা আসবো, এটা হচ্ছে কিউ। এখন নিউক্লিয়ার রিয়াকশন কয় প্রকারের? নিউক্লিয়ার রিয়াকশন অনেক প্রকার হতে পারে। স্ক্যাটারিং ব্রড ক্যাটাগরি দুটো, একটা ইলাস্টিক, একটা নন ইলাস্টিক। আর নন ইলাস্টিক অনেক প্রকার হয়, আমি সবগুলোকে আমি একটু চেষ্টা করছি হালকা করে বুঝি করার জন্য। ইলাস্টিক স্ক্যাটারিং যদি হয় তাহলে কি হবে? তাহলে এ আর বি একই হবে, যে বি সমান এ হবে, এবং এ ক্যাপিটাল বি সমান ক্যাপিটাল এ হবে, এবং ঠিক আছে। এবং ইটারালি স্ট্রেটস আর আনচেঞ্জড সো দ্যাট কিউ ইকুয়াল টু 0। এটা ইম্পর্টেন্ট কিন্তু। ইলাস্টিক স্ক্যাটারিং এ কিউ 0 হবে। কিউ 0 হওয়া মানে হচ্ছে এই যে টার্গেট নিউক্লিয়াস ছিল, এই টার্গেট নিউক্লিয়াস এই টার্গেট নিউক্লিয়াস এ আর রেসিডুয়াল নিউক্লিয়াস বি, এ দুটো একই স্টেটে থাকবে, এবং এই এ এবং এই বি একই পার্টিকেল হবে উইথ নো ইন্টারনাল চেঞ্জ, অর্থাৎ এদের স্ট্রাকচারের কোনো পরিবর্তন ঘটবে না। সেজন্য কিউ ভ্যালু 0। মানে কিউ যদি 0 না হয় তাহলে কি হবে? হয় কিছু কিউ লুজ করবে রিয়াকশনে, অথবা সে বি কিছু কিউ লাভ করবে। কিন্তু যদি ইলাস্টিক স্ক্যাটারিং হয় তাহলে কিন্তু কিউ 0 হবে, তার মানে বি এবং এর মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য হবে না ইনারনাল স্ট্রাকচার সহ, এবং এ এবং বির কোনো পার্থক্য হবে না। এ যে এনার্জি নিয়ে আসছিল, বি এক্স্যাক্টলি সেই এনার্জি নিয়ে বের হয়ে যাবে। আর এক্সাম্পল লিখে, যেমন নিউট্রন প্লাস lead 208, এটা হচ্ছে এক্সাম্পল অফ স্ক্যাটারিং। এবং a + a = হবে a + a।
ইনভার্স স্ক্যাটারিং। ইনভার্স স্ক্যাটারিং হলে কি হবে? ইনভার্স স্ক্যাটারিং এ কিন্তু এই যে এই রয়ে যাবে, টার্গেট নিউক্লিয়াস সেটা রয়ে যাবে, বাট টার্গেট নিউক্লিয়াসের ইন্টারনাল স্ট্রাকচারের পরিবর্তন ঘটবে। তার মানে যে নিউক্লিয়াস ছিল সেই নিউক্লিয়াস থাকবে উইথ চেঞ্জ ইন ইটস ইন্টারনাল স্ট্রাকচার, এবং ইন জেনারেল এ কিছু এনার্জি হারাবে, এবং এ প্রাইম রাখা হয়েছে, এবং যেটুকু এনার্জি এ হারাবে সে এনার্জিটা লাভ করবে টার্গেট নিউক্লিয়াস, লাভ করে চলে যাবে এক্সাইটেড স্টেটে। এক্সাম্পল যে ক্যালসিয়াম 40 কে আলফা আঘাত করলে কি হয়? ক্যালসিয়াম 40 হয়ে গেল স্টার, দ্যাট মিনস ইট ইজ নো লঙ্গার স্টেবল। এটা আছে সাইড স্টেট আছে স্টেবল, সরি স্টেবল না বলতে বলা যাবে না, ইট ইজ নো লঙ্গার ইন গ্রাউন্ড স্টেট। তার এই নিউক্লিয়াসটা কোন নিউক্লিয়ন চলে গেছে এক্সাইটেড স্টেটে, এক বা একাধিক নিউক্লিয়ন, এবং উইথ কিছু পরিমাণ এনার্জি হারাবে আলফা, যেটুকু এনার্জি আলফা হারাবে সেই এনার্জি লাভ করবে হচ্ছে ক্যালসিয়াম 40। খেয়াল করুন, আমরা লেখা হয়েছে ক্যালসিয়াম 40 আলফা আলফা প্রাইম ক্যালসিয়াম 40, তো আলফাই রয়েছে বাট সে কিছু এনার্জি হারিয়েছে, ঠিক আছে। এবং অনেক ক্ষেত্রে যে বড় নিউক্লিয়াস লিখি, এরকম হতে পারে যে কার্বন 12 আসলো, lead 208 হলো, এই কার্বন 12 এর রিঅ্যারেঞ্জমেন্ট হলো, তাও হতে পারে কিন্তু, এবং কার্বন 12 এর স্ট্রাকচার পরিবর্তন হলো, অ্যাজ ওয়েল অ্যাজ টার্গেট নিউক্লিয়াস ছিল lead 208, তারও ইন্টারনাল স্ট্রাকচার পরিবর্তন ঘটলো, এটাও হতে পারে যদি হেভি নিউক্লিয়াসের ক্ষেত্রে হয়। তাহলে অর্থাৎ যদি প্রজেক্টাইল হেভি আয়ন হয়, সেক্ষেত্রে প্রজেক্টাইলের ইন্টারনাল স্ট্রাকচারেরও পরিবর্তন ঘটতে পারে ইনভার্স স্ক্যাটারিং এ। এবারে আসি আমরা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট কন্ডিশন, বা যেটা আমরা রিয়াকশন বলি, যেটা নিউক্লিয়ার রিয়াকশন হয়, এবং এখানে অবভিয়াসলি বি আর এ একই হবে না। সিমিলারলি টার্গেট নিউক্লিয়াস, রেসিডুয়াল নিউক্লিয়াস তারাও একই থাকবে না, পরিবর্তন ঘটবে। এবং আমরা যে নিউক্লিয়ার রিয়াকশন লিখতে পারি এক্ষেত্রে এ প্লাস এ আমরা বলি B1 প্লাস B1 প্লাস Q1 আর B2 প্লাস B2 প্লাস Q2। কেন বলছি পরে আসছি আমরা, এক্সাম্পলে আসি আমরা। প্রোটন আঘাত করলো গোল্ড অন 97 কে, হয়ে গেল ডিউটেরন প্লাস গোল্ড অন 96 স্টার। খেয়াল করুন, গোল্ড অন 97 ছিল, হয়ে গেল গোল্ড অন 96, এবং তাই নয়, এই গোল্ড অন 96 ইজ ইন ইটস এক্সাইটেড স্টেট, আর প্রোটন ছিল হয়ে গেল ডি। তাহলে এটা কোন ধরনের রিয়াকশন? এটা হচ্ছে পিক আপ রিয়াকশন। পিক আপ, কেন পিক আপ বলছি? এই প্রজেক্টাইল টার্গেট নিউক্লিয়াসের একটা নিউক্লিয়নকে, তার একটা নিউট্রনকে পিক করেছে। তার আয়রন গোল্ড অন 97 ছিল, ওর একটা নিউট্রন নিয়ে নিয়েছে, প্রোটন নিয়ে হয়ে গেল ডিউটেরন, লেফট গোল্ড অন 96 ইন ইটস এক্সাইটেড স্টেট। নিচে দেখুন, খেয়াল করুন, এটা হতে পারে আলফা প্লাস আলফা ছিল, তাহলে আলফা মানে হচ্ছে আমরা জানি হিলিয়াম 4 নিউক্লিয়াস, তার মানে এই আলফাটা প্রোটন পরিণত হলো। তার মানে এটা কি হয়েছে? স্ট্রিপিং রিয়াকশন, স্ট্রিপ করেছে, খসে পড়েছে। আলফাতে ছিল দুটো প্রোটন দুটো নিউট্রন, এখান থেকে একটা প্রোটন আর দুটো নিউট্রন খসে পড়েছে, হয়ে গেছে প্রোটন। সেই খসে পড়া নিউক্লিয়ন গুলো যুক্ত হয়েছে, খসে পড়া একটা প্রোটন দুটো নিউট্রন যুক্ত হয়েছে আলফার সঙ্গে, যুক্ত তৈরি হয়ে গেছে লিথিয়াম 7। এটা হচ্ছে স্ট্রিপিং রিয়াকশন। বড় নিউক্লিয়াসে আসি, খেয়াল করুন, হেভি আয়ন রিয়াকশন, সালফার 32 প্লাস আয়রন 54, হয়ে গেল সিলিকন 28 নিকেল 58। এটাও কিন্তু স্ট্রিপিং। সালফারে ছিল কি বলে 16টা প্রোটন 16টা নিউট্রন, সিলিকনে হচ্ছে নিউট্রন 14টা প্রোটন 14টা, বাকি দুটো নিউট্রন দুটো প্রোটন চলে আসছে, হচ্ছে খসে পড়ে যুক্ত হয়েছে আয়রন 54 এর সঙ্গে, দিয়ে তৈরি হলো নিকেল 58। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের রিঅ্যারেঞ্জমেন্ট কন্ডিশন, বা এখানে দেখাচ্ছে দুটো বেসিক্যালি, একটা হচ্ছে স্ট্রিপিং, একটা পিক আপ রিয়াকশন, আর হচ্ছে ক্যাপচার রিয়াকশন। ক্যাপচারে কি হলো খেয়াল করুন, এখানে দেখুন, প্রোটন প্রজেক্টাইল ইজ টোটালি ক্যাপচার্ড বাই টার্গেট নিউক্লিয়াস। টোটালি বলছে জন্য এই প্রোটনটা ক্যাপচার হয়ে গেল নিউক্লিয়াসে, হয়ে গেল হচ্ছে
এই মার্কারি 198 উইথ অ্যান এমিশন অফ গামা। এটা কিন্তু এটাকে আবার ইয়ে বলা হয়, ফটোনিউক্লিয়ার রিঅ্যাকশনও বলে। ঠিক আছে, তাহলে সরি ফটোনিউক্লিয়ার না, ফটোনিউক্লিয়ার তো ফোটন ইনিশিয়েট করে, এটা হচ্ছে ক্যাপচার রিঅ্যাকশন, এটা লিখতে গেলে পি গামা রিঅ্যাকশন, এন গামা হয়, আলফা গামা হতে পারে। ঠিক আছে, তাহলে এটা আরো রিঅ্যাকশন আছে, যেমন আমরা এখানে লিখছি হচ্ছে, খেয়াল করুন, এটা হচ্ছে খেয়াল করুন, আলফা আসলো আমাদের নর্মালি বলতে আলফা আসলে পরে স্ট্রিপ করলে কি হয়, এর কিছু অংশ খসে পড়ে। এখানে তাই শুধু হয়নি, খেয়াল করুন, এটা স্ট্রিপিং না পিকআপও না, আলফা আলফা প্রাইম রয়ে গেছে, কিন্তু টার্গেট নিউক্লিয়াসটা ভেঙে পড়লো। ভেঙে পড়লে ভেঙে গিয়ে কি হলো, কি পটাশিয়াম 39 হলো আর একটা প্রোটন তৈরি হলো। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে মাল্টি নিউক্লিয়ন কি বলে প্রডিউস নিউক্লিয়াস। তাহলে আউটগোয়িং পার্টিকেল একটা না একাধিক। ঠিক আছে, এগুলো বলে মাল্টি স্টেপ রিঅ্যাকশন, এটা ওয়ান স্টেপ না। আসলে বেসিক্যালি এখানে হয় কি, বেসিক্যালি এখানে হয় হচ্ছে ফার্স্ট স্টেপে আলফা absorbed by calcium 40, it becomes calcium 44, এটা থাকে এক্সাইটেড স্টেটে, ক্যালসিয়াম 44 আনস্টেবল থাকে, ভেঙে যায়, ভাঙার বিভিন্ন রকম কাজ এখন থাকতে পারে। একটা প্রসেস হচ্ছে ডিপেন্ডিং অন ইটস এনার্জি, এক্সাইটেড স্টেট, কোন যে নিউক্লিয়ন গুলো এক্সাইটেড আছে কোন স্টেটে আছে, তার উপর নির্ভর করে ভাঙবে। ওয়ান অফ দ্য প্রসেসেস ইজ ওখান থেকে ভেঙে হয়ে গেল পটাশিয়াম 39 আর প্রোটন বের হয়ে গেল, আর বের হয়ে গেল আলফা, যেটা এনার্জি কিন্তু আগে থেকে কম। এই হচ্ছে আমাদের একটা সংক্ষেপে আমি আলোচনা করলাম নিউক্লিয়ার রিঅ্যাকশন, যে আমরা ক্লাসিফিকেশন, আর ক্লাসিফিকেশন আছে সেটা আপনারা জানেন। একটা বলি আমরা হচ্ছে ডিরেক্ট নিউক্লিয়ার রিঅ্যাকশন, আরটা কম্পাউন্ড নিউক্লিয়াস রিঅ্যাকশন। ডিরেক্ট নিউক্লিয়ার রিঅ্যাকশনে কি হয়, স্ট্রেট প্রসেস হয় এটা, অর্থাৎ A + A = B + B। আর এমন যদি হয় যে প্রজেক্টাইল ইজ ক্যাপচার্ড বাই টার্গেট নিউক্লিয়াস এবং কম্পাউন্ড নিউক্লিয়াস তৈরি হয়, কম্পাউন্ড নিউক্লিয়াস তৈরি হওয়ার পর ডিকে করে, ভেঙে যায়, ভেঙে গিয়ে দুটো বা তার বেশি পার্টিকেল তৈরি হয়, এটা বলে কম্পাউন্ড নিউক্লিয়াস রিঅ্যাকশন। ডিরেক্ট নিউক্লিয়ার রিঅ্যাকশন হচ্ছে ওয়ান স্টেপ প্রসেস, একবার সংঘটিত হয়। কম্পাউন্ড নিউক্লিয়াস রিঅ্যাকশন টু স্টেপ প্রসেস। কেমন করে টু স্টেপ, একবার সে আবার প্রজেক্টাইল আসলো, টার্গেট নিউক্লিয়াস পড়লো, কম্পাউন্ড নিউক্লিয়াস ফর্ম হলো, দেন compound nucleus decays into মানে 2 or more particles। তার মানে ঘটনাটা ঘটলো দুটো স্টেপে। এখানে বলা হয়ে থাকে কম্পাউন্ড নিউক্লিয়াস মানে ততক্ষণ ডিকে করে না যতক্ষণ সে ভুলে না যায় হাউ ইট ইজ ফর্ম। তার মানে সে ভুলে যাবে কিভাবে তৈরি হয়েছিল, তারপরে সে ডিকে করবে। এই জন্য আমরা কি বলি, কম্পাউন্ড নিউক্লিয়াস রিঅ্যাকশনে টাইম লাগে বেশি, ডিরেক্ট নিউক্লিয়ার রিঅ্যাকশনে টাইম লাগে কম। কত কম বেশি? ডিরেক্ট নিউক্লিয়াস টাইম হচ্ছে টিপিক্যাল 10⁻22 সেকেন্ড অর্ডারের, আর কম্পাউন্ড নিউক্লিয়ার টাইম হচ্ছে 10⁻16 সেকেন্ড অর্ডারের। তার মানে প্রথম ক্ষেত্রে 1 সেকেন্ডের 100 কোটি 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 ভাগের 1 ভাগ, পরেরটা হচ্ছে 1 সেকেন্ডের 100 কোটি কোটি ভাগের 1 ভাগ। তার মানে 1 সেকেন্ডের 1 কোটি ভাগের যে পার্থক্য, সেই পার্থক্য থাকবে এখানে হচ্ছে কম্পাউন্ড নিউক্লিয়াস রিঅ্যাকশন এবং ডিরেক্ট নিউক্লিয়াস রিঅ্যাকশন। এখন প্রশ্ন হচ্ছে, আমি এখানে ছবিতে নাই বা লেখাও নাই, যে আমরা কি করে বুঝবো যে কোনটা ডিরেক্ট নিউক্লিয়ার রিঅ্যাকশন আর কোনটা কম্পাউন্ড নিউক্লিয়ার রিঅ্যাকশন। একটা টাইম হচ্ছে 10⁻23 বা 22 সেকেন্ড, আর টাইম হচ্ছে 16 সেকেন্ড। এবং তার মানে কি পার্থক্য কিন্তু যদি দেখাচ্ছে অনেক বেশি 10⁻7 সেকেন্ড, কিন্তু এটা কিন্তু আসলে অনেক কম পার্থক্য। 1 সেকেন্ডে ডিরেক্ট নিউক্লিয়ার রিঅ্যাকশন সংঘটিত হয় 100 কোটি কোটি কোটি। একটা প্রজেক্টাইল 1 সেকেন্ডে 100 কোটি 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 ডিরেক্ট রিঅ্যাকশন তৈরি করতে পারে। আর 1 সেকেন্ডে একটা প্রজেক্টাইল 100 কোটি কোটি ডিরেক্ট রিঅ্যাকশন তৈরি করতে, কম্পাউন্ড নিউক্লিয়ার রিঅ্যাকশন তৈরি করতে পারে। কিন্তু তারপরে এই টাইমটা যে পার্থক্য,
10 to the minus 16 আর 10 to the minus 22 এই পার্থক্য কিন্তু করা আমাদের পক্ষে সহজ না। তাহলে আমরা কি করে বুঝতে পারবো যে এই নিউক্লিয়ার রিঅ্যাকশনটা ডিরেক্ট নাকি এটা কম্পাউন্ড নিউক্লিয়াস রিঅ্যাকশন? বোঝার উপায় হচ্ছে আমি একটা ছবি আঁকি, অ্যারোটেশন নিয়ে এসে যদি এদিকে দেওয়া হয় থিটা, সিগমা ক্রস সেকশন, তাহলে আমরা কি পাই? ডিরেক্ট নিউক্লিয়ার রিঅ্যাকশনে এরকম জিনিস পাওয়া যায়। এটা বলা হয় অ্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন। এদিকে হচ্ছে থিটাটা হয় হচ্ছে কিসে? মিলিবার্নে হয়। এটা ইন জেনারেল আমরা এটা লিখি হচ্ছে মিলিবার্ন, অর্থাৎ আমাদের পরে আবার আসবো আমরা, আর এটা লেখা হয় হচ্ছে ডিগ্রিতে লেখা হয়। এবং এখানে থাকে হচ্ছে 180 ডিগ্রি। লেখা খুব মুশকিল হয়ে যাবে এখন আমার। আচ্ছা, একটু পরে লিখলাম, এটা হচ্ছে 180 ডিগ্রি অ্যাক্সিস, এটা থাকে হচ্ছে 0 ডিগ্রি। এবং খেয়াল করুন, এটা ইম্পর্টেন্ট ছবি, কিন্তু আমি আরেকটা ছবি আঁকছি বাম দিকে। এটা থিটা, এটা সিগমা, খেয়াল করুন এই যে এইখানে যে পিকটা এর থেকে কিন্তু ছোট, এবং এইখানে হবে 90 ডিগ্রি। এবং যখন এইটা বলা হয় টার্গেট নিউক্লিয়াস থাকলো, এই প্রজেক্টাইল আসলো, তাহলে এদিকে চলে যেতে পারে, এরকম যেতে পারে, বা এখানে গিয়ে এদিকে ফিরতেও পারে। তাই না? এরকম ঘটনা ঘটতে পারে। এইটি দেখে অ্যারো দিই। তাহলে এইটা হচ্ছে স্ট্রেট রাস্তা, এটা হচ্ছে 0 ডিগ্রি, তার মানে এইটা হচ্ছে 90 ডিগ্রি। আর বাম দিক গেলে কি হবে? 90 ডিগ্রি বেশি। তার মানে এখানে 90 ডিগ্রি দেখাচ্ছি আমি, এই দিকটা হচ্ছে ক্রস সেকশনের এই অংশটা, এটা বলে ব্যাকওয়ার্ড অ্যাঙ্গেল বলে। আর এই 90 ডিগ্রি, এই 0 থেকে 90 কে বলা হয় হচ্ছে ফরওয়ার্ড অ্যাঙ্গেল। এটা ফরওয়ার্ড সামনের দিকে, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড পেছনের দিকে। ডিরেক্ট নিউক্লিয়ার রিঅ্যাকশনে যে পিক তৈরি হয়, এই পিকটা পাওয়া যায় ফরওয়ার্ড অ্যাঙ্গেলে। খেয়াল করুন, ডিরেক্ট নিউক্লিয়ার রিঅ্যাকশনে যে পিক তৈরি হয়, একাধিক পিক তৈরি হয়, পিকগুলো ধরে ফরওয়ার্ড অ্যাঙ্গেল আগের দিকে হয়, এবং শেষের দিকে গিয়ে ক্রস সেকশন কি হয়? ফল করে। এবং এই পিকটা কিন্তু অত শার্প না। আর কম্পাউন্ড নিউক্লিয়ার রিঅ্যাকশনে কিন্তু কি হয়? ব্যাকওয়ার্ড পিকিং হয় ব্যাকওয়ার্ড অ্যাঙ্গেলে, এবং খুব শার্প পিক পাওয়া যায়, কিন্তু খুব শার্প পিক পাওয়া যায় কিন্তু, খেয়াল করুন। এবং এটা হচ্ছে, এটা বলে রেজোন্যান্স পিক বলে এটাকে। এই পিকটাকে হাইট অনেক বেশি থাকে, পিকের হাইট এই তুলনায় হাইট অনেক বেশি থাকে পিকের। তার মানে হচ্ছে অ্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমরা বলতে পারবো অ্যানালাইসিস করে যে কোনটা ডিরেক্ট নিউক্লিয়ার রিঅ্যাকশন আর কোনটা কম্পাউন্ড নিউক্লিয়াস রিঅ্যাকশন। ঠিক আছে? টাইম দেখে বোঝা কিন্তু আসলে সহজ না। আমি এটা এখনই করে দিই। এবারে চলে আসুন এনার্জি অ্যান্ড ম্যাস ব্যালেন্স, আমরা যেটা কিউ ভ্যালু বলছিলাম। মানে কিউ ভ্যালু অফ রিঅ্যাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেকেই মনে করি, বলি যে যে এনার্জি রিলিজ হলো একটা নিউক্লিয়ার রিঅ্যাকশনে, সেটা আমরা বলি কিউ ভ্যালু হচ্ছে কিনেটিক এনার্জি পার্থক্য, অর্থাৎ যেটা কিনেটিক এনার্জি প্রতিক্রিয়া আসলো আর যে এনার্জি নিয়ে আলফা বের হলো, এই দুই এনার্জি পার্থক্যই হচ্ছে ওই কিউ ভ্যালু। আমরা যদি ভালো করে ডিফাইন করি, তাহলে কিউ ভ্যালু হচ্ছে একটা নিউক্লিয়ার রিঅ্যাকশনে সেন্টার অফ মাস সিস্টেমে যে পরিমাণ এনার্জি রিলিজড হয়,
এমনও হতে পারে যে প্রজেক্টাইল 0 এনার্জি নিয়ে আসলো, তার কিউ ভ্যালু পজিটিভ হতে পারে। যেমন রেডিও অ্যাক্টিভ ডিকে, ডিকেতে কি হয়, ডিকেতে নিউক্লিয়ার রিয়াকশন, একটা বড় নিউক্লিয়াস এমনি এমনি ভেঙে যায়, মনে করুন ভেঙে কি হয়, বড় যে কোনো নিউক্লিয়াস আনস্টেবল নিউক্লিয়াস ভেঙে গিয়ে আলফা পার্টিকেল বা বেটা পার্টিকেল বা বের হয়, কিন্তু আলফা বেটা যে বেরোয় উইথ সাম এনার্জি, তার মানে কিউ ভ্যালু পজিটিভ এখানে। কিন্তু এখানে কোনো প্রজেক্টাইল নাই, খেয়াল করুন প্রজেক্টাইলে টার্গেট নিউক্লিয়াস কিন্তু এমনি ভেঙে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে হচ্ছে এমন কি হতে পারে, প্রজেক্টাইল যদি 0 এনার্জি নিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল মাস সিস্টেমে এনার্জি কিন্তু পাওয়া যেতে পারে। তাহলে জিরো এনার্জিতে স্যার মুভ করবে কিভাবে? জিরো এনার্জি তো মানে নড়বে না। প্রজেক্টাইল আসলো আমার এখানে, প্রজেক্টাইল ওটা মোশনের জন্য এনার্জি লাগবে না স্যার। মনে করুন যে একটা টার্গেট নিউক্লিয়াস, আমি আঁকি দাঁড়া একটু অ্যানোটেশন নিয়ে, এই টার্গেট নিউক্লিয়াস মনে করেন, ঠিক আছে। এখন এই প্রজেক্টাইল তাহলে এনার্জি লাগবে, কিন্তু এখন প্রজেক্টাইলকে মনে করেন এখানে রেখে দেওয়া হলো, মুভ টুভ না করিয়ে রাখতে পারি না আমি, বা এখানে আমি রেখে দিলাম, এখানে রেখে দিলাম আমি প্রজেক্টাইলকে, সে মুভ করছে না। মনে করেন ক্যালসিয়াম, মনে করেন যে 27 অ্যালুমিনিয়াম, মনে করেন 27 অ্যালুমিনিয়াম, এখানে সাথে আমি এখানে আমি নিউট্রন রেখে দিলাম, এখানে চুপ করে, কোনো মুভ করাচ্ছি না, চুপ করে রেখে দিলাম, সে মুভ টুভ করবে না। কিন্তু তাহলে রিফ্লেকশন ঘটতে পারে কিনা? ঘটতে পারে। তার মানে এই নিউট্রন বা প্রোটনের কোনো ভেলোসিটি নাই, কিন্তু সে চুপ করে বসে আছে এখানে, তাহলেও কিন্তু নিউক্লিয়ার ঘটতে পারে। তার মানে প্রজেক্টাইল 0 এনার্জি নিয়ে আসে, তাহলেও নিউক্লিয়ার রিঅ্যাকশন ঘটতে পারে। এমনকি কোন প্রজেক্টাইল ছাড়াও নিউক্লিয়ার রিঅ্যাকশন ঘটতে পারে, যেমন ডিকে যখন প্রজেক্টাইল থাকে না, একটা নিউক্লিয়াস বসে আছে চুপচাপ, কিন্তু দেখা কিছুক্ষণ পর নিউক্লিয়াস ভেঙে গেল। মনে করুন যে আছে যেমন আছে আমাদের কি বলে ওই যে বিসমাথ 207 ভেঙে যায়, এমনি এমনি ভেঙে গেল, ভেঙে অন্য পার্টিকেল তৈরি হলো। এটাও তারপরে ডিকে গুলো কিন্তু টাইপ অফ নিউক্লিয়ার রিঅ্যাকশন, কারণ এগুলো হচ্ছে স্পন্টেনিয়াস রিঅ্যাকশন, এগুলো বলা হয় সেলফ ডিসরাপশন, অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যাওয়া। তার মানে ওর ভেতরে কিন্তু আনস্টেবিলিটি তৈরি হচ্ছে, সেই আনস্টেবিলিটির জন্য সে ভেঙে যাচ্ছে। এখন কিউ ভ্যালুকে কিভাবে ডিফাইন করি আমরা? এই যে আমরা আমি তাহলে এটা করে ফেলি, আমি এটা ক্লিয়ার করি ড্রয়িংটা। তাহলে কিউ ভ্যালু ডিফাইন করি ভাবে যে এম এ প্লাস এম ইজ ইকুয়াল টু এম বি কিউ বাই সি স্কোয়ার। তাহলে কিউ ইকুয়াল টু এই দুটো ভর বিয়োগ এই দুটোর ভর গুণ সি স্কোয়ার। কিন্তু এই ভরগুলো কিন্তু আমাদের নিতে হবে সেন্টার অফ মাস সিস্টেমে। আমরা যখন ক্যালকুলেট করি, আমরা যে কোনো রিয়াকশনের ফেনোমেনা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন হয় সেন্টার অফ মাস সিস্টেমে, আর পারফর্ম হয় এক্সপেরিমেন্ট কিন্তু ল্যাবরেটরি সিস্টেমে। The calculation is carried out by center of mass system. এখন আমি একটু সংক্ষেপে বলে নিই, আপনারা জানেন, তারপর আমি একটু একটা লাইন বলে নিই। এই সেন্টার অফ মাস সিস্টেম কি আর ল্যাবরেটরি সিস্টেম কি আপনারা জানেন, তারপর আমি বলছি যে এই যে আমি যদি একটা ছবি আঁকি, এটা প্রজেক্টাইল মনে করেন, একটা পার্টিকেল 1 পার্টিকেল 2 1 এই পার্টিকেল 1টা এদিকে আসছে, দেখতে পাচ্ছি যে এর ভর কিন্তু থেকে বেশি, তাহলে মোটামুটি এসব জায়গায় হবে ধরুন সেন্টার অফ মাস, এটা হবে সেন্টার অফ মাস সিএম বললাম এটা। এখন যখন পার্টিকেলটা মুভ করছে পার্টিকেল 1, আমি বলছি ল্যাব সিস্টেমের কথা বলছি, কিন্তু ল্যাবরেটরি সিস্টেম, যখন 1 এখানে চলে আসলো পার্টিকেল 1, এখন সিএম কি এখানে থাকবে না বদলাবে? সিএম এর পজিশন বদলাবে না এখানে থাকবে? বদলাবে। তার মানে সিএম তখন চলে আসবে হচ্ছে এই জায়গায়, তাই না? তাহলে ল্যাবরেটরি সিস্টেমে
সেন্টার অফ মাস হ্যাজ ভেলোসিটি, তাহলে যে সিস্টেমে সেন্টার অফ মাসের ভেলোসিটি থাকবে সেটা ল্যাবরেটরি সিস্টেম। এখন মনে করেন আমি বসে আছি এখানে, আবার মেজারমেন্ট হচ্ছে এখানে বসে যদি আমি দেখি তাহলে কি হবে? ইকুইভ্যালেন্টলি আমার কি মনে হবে? তা যে সিস্টেমে সেন্টার অফ মাসের ভেলোসিটি 0, দ্যাট ইজ কল্ড সেন্টার অফ মাস সিস্টেম। আবার বলছি, যে কোঅর্ডিনেট সিস্টেমে সেন্টার অফ মাসের ভেলোসিটি 0 সেটা হচ্ছে সেন্টার অফ মাস সিস্টেম। তাহলে আমি এই ভেলোসিটি 0 মানে কি? তাহলে আমি দেখছি এখানে ইকুইভ্যালেন্ট, আমি যেখানে বসে থাকি কি মনে হবে? মনে হবে এ আসছে, টুও এদিকে মুভ করছে বলা হবে, কিন্তু এদের এখানে আসবে না, কিন্তু এখানে স্থির আছে। কিন্তু তার মানে এই 1 যখন এখানে চলে আসলো মনে হবে যে 2 কিন্তু সে এদিকে মুভ করছে। যেমন কিনা আমরা যখন কোন মনে করেন যে চলন্ত বাসে বসে থাকি, আমার কি মনে হয় গাছপালাগুলো উল্টো দিক থেকে উল্টো দিকে মুভ করছে মনে হয় না? আমার ফ্রেম হচ্ছে বাসের ফ্রেম, সেখানে আমি চিন্তা করছি কিন্তু বাসে বসা অবস্থায়। আর মানে বাসে বসা অবস্থায় আমি চিন্তা করছি, সেই চিন্তাটা হচ্ছে যে আমি যদি রেফারেন্স হয়ে যায় বাসটা, তাহলে মনে হবে বাস ভেলোসিটি যাচ্ছে এক্স্যাক্টলি উল্টো দিকে, গাছপালাগুলো সেই ভেলোসিটিতে উল্টো দিকে যাচ্ছে। মনে হয় না এটা আমাদের? মনে হয়। তার মানে হচ্ছে সেন্টার অফ মাস সিস্টেমে মনে হবে ল্যাব সিস্টেমে সেন্টার অফ মাস ভেলোসিটি ছিল, সেন্টার অফ মাস সিস্টেমে এক্স্যাক্টলি সেই ভেলোসিটি পাবে পার্টিকেল 2 which is stationary in laboratory system, কিন্তু এই ভেলোসিটি উল্টো দিকে। যেমন কিনা আমরা যখন একটা চলন্ত গাড়িতে থাকি, আমাদের যে ফ্রেম হয় চলন্ত গাড়িটা, মনে হয় আশপাশের সারাউন্ডিংস গুলো মুভ করছে একই ভেলোসিটিতে উল্টো দিকে। এখানে তাই মনে হবে সেটা আমার সিস্টেমে। এই ক্লাসে আছি, পরে ফোন করছি, ক্লাসে আছি। এখন প্রশ্ন হচ্ছে এত কমপ্লেক্স সিস্টেমের কেন প্রয়োজন? আমার কি দরকার? ল্যাব সিস্টেম ইজি আমাদের কাছে, কেন এই কমপ্লেক্স সিস্টেম নিয়ে আসবো? আমি বলছিলাম যে বড় সুবিধা হচ্ছে two body problem can be converted into equivalent one body problem. সেন্টার অফ মাস সিস্টেমে আমরা টু বডি প্রবলেমকে ওয়ান বডি প্রবলেম কনভার্ট করতে পারি। বললে সুবিধা কি? বললে সুবিধা হচ্ছে আমাদের ইকুয়েশন মোশন তাকে আমরা সলভ করতে আমাদের ইজিলি সলভ করতে পারি। দুটো মোশনে দুটো ইকুয়েশন সলভ করা সহজ, এক ইকুয়েশন সলভ করা সহজ, একটা সলভ করা সহজ। তাহলে উপায় সুবিধা হচ্ছে টু বডি প্রবলেম ক্যান বি কনভার্টেড ইনটু ওয়ান বডি প্রবলেম থ্রু ইটস রিডিউসড মাস। তার মানে আমরা বলি এর ভাগ যদি এম হয়, এটা এম হয়, তাহলে রিডিউস মাস হচ্ছে এটা পার্টিকেল 1 এর মাস পার্টিকেল 2 এর মাস ডিভাইডেড বাই পার্টিকেল 1 মাস প্লাস পার্টিকেল 2 মাস। এর জন্য আমরা ক্যালকুলেশন ইউজ করি সেন্টার অফ মাস সিস্টেম। ঠিক আছে? আপনারা সবাই জানেন, আমি যাচ্ছি আলোচনায়, আপনারা এটা সবাই জানেন সবকিছু, যে হাউ টু ফাইন্ড আউট কি হলো নিউক্লিয়ার রিঅ্যাকশন, এবং কি হলো যদি পজিটিভ হয় তাহলে বলি আমরা নিউক্লিয়ার অটোমেটিক ঘটবে, এটা এক্সোথার্মিক, আর নেগেটিভ হলে পরে হবে রিঅ্যাকশন এন্ডোথার্মিক। যাচ্ছি না, এখন আছে ক্রস সেকশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি ছবি আঁকছিলাম একটু আগে। ক্রস সেকশন কি? আমাদের ক্রস সেকশন মানে কি? আমরা যে একটা লম্বা জিনিস নিই, পাতলা করে কাটি, বায়োলজি যেটা করেছি আমরা ছোটবেলায় এক্সপেরিমেন্ট করতাম, পাতলা স্লাইস করতাম, এর ক্রস সেকশন। তার মানে এটা একটা এরিয়া, বেসিক্যালি ইট ইজ এরিয়া, বা এরিয়া অফ ক্রস সেকশন বলে, এরিয়া। তাহলে আমাদের, আমি ডিটেল এখানে ডেরিভেশন যাবো না, আমি আপনারা সবাই জানেন এগুলো, তারপর আমি সংখ্যা আলোচনা করব। ক্রস সেকশন হচ্ছে, মনে করে একটা নিউক্লিয়ার রিঅ্যাকশন আমরা লিখেছি, যে এই যে লিখেছি আমি, যে আমরা লিখেছি হচ্ছে, অ্যানোটেশন নিয়ে আসি, আমি নিয়ে আসি অ্যানোটেশনটা, আমি এই যে, ও এটা দিব না, ড্রই ভালো আমাদের। আচ্ছা, এটা এই যে খেয়াল করুন, তাহলে এই যে এই একটা আমরা নিউক্লিয়ার রিঅ্যাকশন, এটা একটা নিউক্লিয়ার রিঅ্যাকশন। ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে বি আউটগোয়িং পার্টিকেল,
তাহলে এ হচ্ছে টার্গেট নিউক্লিয়াস। তাহলে টার্গেট নিউক্লিয়াসের আমরা যদি ডিফাইন করি হচ্ছে যে ইনসিডেন্ট বিমের ইন্টেন্সিটি আই নট এবং নাম্বার অফ পার্টিকেলস হচ্ছে এন, যত পার্টিকেল এসে পড়ছে এই ক্যাপিটাল এর উপরে, তাহলে এই বি পার্টিকেলটা বেরোচ্ছে। এখন কতগুলো পার্টিকেল বেরোচ্ছে বি সেটা, এবং যে পার্টিকেল আসছে পার ইউনিট এরিয়া অফ টার্গেট নিউক্লিয়াস, এরকম টার্গেট নিউক্লিয়াস আছে, তার আশপাশের পার ইউনিট এরিয়ায় কি পরিমাণ পার্টিকেল ইনসিডেন্ট করছে, আর এই যে আমাদের টার্গেট নিউক্লিয়াসে এরকম এরকম বিম থাকে। আসলে যখন আমাদের রিয়াকশন ঘটে তখন হয় এরকম একটা বিম থাকে, তাই না? এখানে এসে এই পদে টেলে পড়ে। আমাদের একটা নিউক্লিয়াস থাকে না, অসংখ্য নিউক্লিয়াস রয়েছে। তাহলে এই বিম তার চারপাশে কতগুলো টার্গেট নিউক্লিয়াস পেল তার সংখ্যা, তার রেশিওটাই হচ্ছে আমাদের সিগমা, যাকে আমরা বলছি ক্রস সেকশন। এবং এর ইউনিট হচ্ছে বার্ন, জানেন এগুলো। 1 বার্ন ইকুয়াল টু 10⁻28 মিটার স্কোয়ার, তারপর 1 বার্ন ইকুয়াল টু 100 ফেমটোমিটার স্কোয়ার। এবং ইন জেনারেল ক্রস সেকশন প্রকাশ করা হয় কিন্তু মিলিবার্ন দিয়ে। মিলিবার্ন আর বার্ন হয় না, কিন্তু ক্রস সেকশন প্রকাশ করা মিলিবার্ন দিয়ে। আমরা একটা ছবি আঁকা দেন, একটা ছবি এঁকেছি আমরা এখানে, এই দেখেন টিপিক্যাল একটা নিউক্লিয়ার ছবি এঁকেছি আমরা। এর বিম আসছে, এটা টার্গেট নিউক্লিয়াস, এখানে বসে আছে অনেকগুলো নিউক্লিয়াস। এইখানে আছে ডিটেক্টর, ডিটেক্ট করছে। এটা আমরা বলি সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেলের ডেফিনেশন হবে জানান নিশ্চয়ই, ডেফিনেশন ডি ওমেগা ইকুয়াল টু এই এরিয়া ভাগ আর স্কোয়ার। ডি ওমেগা মানে হচ্ছে ডি এ ভাগ আর স্কোয়ার। যেখানে নেন না কেন ডি ওমেগা দেখেন একই হবে, অর্থাৎ এটা হচ্ছে এই এরিয়া এবং এরিয়া কাভার্ড বাই যে ডিস্টেন্স, সেটা সলিড অ্যাঙ্গেল, এবং এটা আর স্কোয়ার। এটার ইউনিট হচ্ছে রেডিয়ান, এবং এটা থিটা। কোন অ্যাঙ্গেলে গিয়ে মাপছি সেটা হচ্ছে এটা ক্রস সেকশন মেজারমেন্টের একটা ছবি, ঠিক আছে? এবং যদি আমরা বলি সিগমা ইকুয়াল টু লিখি, আমরা জানি এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্রস সেকশন, আমাদের কোয়ান্টাম মেকানিক্সে পড়ানো হয়েছে নিশ্চয়ই। এই ডি সিগমা ডিফারেন্সিয়াল ক্রস সেকশন, অর্থাৎ এই সলিড অ্যাঙ্গেলে, পার্টিকুলার সলিড অ্যাঙ্গেলে কি পরিমাণ পার্টিকেল পাওয়া গেল এই পার্টিকুলার সলিড অ্যাঙ্গেলে, সেটা হচ্ছে ডি সিগমা বাই ডি ওমেগা। এছাড়া ডি সিগমা এবং এই ডি ওমেগা গুণ করে তাহলে পেয়ে যাবো আমরা সিগমা, এটা বলা হচ্ছে। এবং ডি ওমেগা মানে কি আপনারা জানেন, সাইন থিটা ডি থিটা ডি ফাই। সেখানে আমরা ইনটিগ্রেট করতে পারি, করে বের করতে পারি, আমরা এর মানটা বের করতে পারি, সিগমা মানটা। এটা ক্লাসিক্যাল পিকচার। তাহলে কোয়ান্টাম মেকানিক্যাল ক্রস সেকশন কি বলে? কোয়ান্টাম মেকানিক্যাল ক্রস সেকশন হচ্ছে প্রবাবিলিটি অফ অকারিং এ পার্টিকুলার রিঅ্যাকশন। যেমন কিনা আমি জানি না এখানে আছে কিনা, যে আমি একটা নিচে বোধহয় আছে, আমার দাঁড়ান নিচে বোধহয় আছে, এখানে ওটা কি লেখা হয়নি? আচ্ছা আচ্ছা, আমি যদি একটু লিখেই ফেলি, মনে করেন আমি যদি লিখেই ফেলি, এ প্লাস এ হয়, তাহলে সিম্পল হতে পারে হচ্ছে এ প্লাস এ, হতে পারে হচ্ছে আবার বি প্লাস বি। এখন এই যে এই বি এবং এই বি বিভিন্ন রকম হতে পারে। যদি স্ট্রিপিং হয় একরকম হবে, পিক আপ হয় একরকম হবে, তাই না? যদি হয় হচ্ছে কি বলে ক্যাপচার হয় অন্যরকম হবে, মাল্টিনিউক্লিয়ার রিঅ্যাকশন হলে অন্যরকম হবে। তার মানে এই এ প্লাস এ, এই রিঅ্যাকশনটা প্রোডাক্ট ফরমেশন বিভিন্ন রকম হতে পারে। তাহলে যদিও একটা পার্টিকুলার প্রজেক্টাইল না পার্টিকুলার টার্গেট কাছে পতিত হয়েছে, কিন্তু রেজাল্ট বিভিন্ন হতে পারে। কোয়ান্টাম মেকানিক্যালি বলছে এই যে পার্টিকুলার নিউক্লিয়ার রিঅ্যাকশন সংঘটিত হওয়ার যে সম্ভাবনা, সেটা প্রকাশ পায় ওই পার্টিকুলার রিঅ্যাকশনের ক্রস সেকশন দ্বারা। তার মানে ক্রস সেকশন এখানে হচ্ছে প্রবাবিলিটি অফ অকারিং এ পার্টিকুলার রিঅ্যাকশন। ইজ কোয়ান্টাম মেকানিক্যাল এক্সপ্লানেশন অফ ক্রস সেকশন। এখানে আমি বলছি না টার্গেট নিউক্লিয়াসের
আশপাশের একটা অঞ্চল, যে অঞ্চলে প্রবেশ করলে পরে নিউক্লিয়ার ঘটতে পারে, সেটা ক্লাসিক্যাল কনসেপ্ট। কোয়ান্টাম মেকানিক্যাল কনসেপ্ট হচ্ছে যে একটা পার্টিকুলার নিউক্লিয়ার রিয়াকশন সংঘটিত হওয়ার চান্স কতটুকু সেটা বলে দেয় হচ্ছে ওই রিয়াকশনের ক্রস সেকশন। ক্রস সেকশন বেশি হয় প্রবাবিলিটি বেশি, ক্রস সেকশন কম মানে প্রবাবিলিটি কম। তাহলে ক্রস সেকশন ইট ইজ প্রবাবিলিটি অফ অকারিং এ পার্টিকুলার রিয়াকশন। আমি এগুলো লেখা লেখা আছে, এগুলো আমি আর যাচ্ছি না, এই লেখা লেখাই আর লেখা আছে। এবারে আসছে, আমি একটু খুব সংক্ষেপে আলোচনা করব যে হাউ টু ডিরাইভ ইলাস্টিক ক্রস সেকশন, রিয়াকশন ক্রস সেকশন। সংক্ষেপে, আমার টাইম পাওয়া যাবে না, খুব সংক্ষেপে আলোচনা করবো, ঠিক আছে? এখন খেয়াল করুন যে যখন ইনসিডেন্ট পার্টিকেল আসে, এখন আমি ট্রিট করছি ইনসিডেন্ট বিম অ্যাজ এ প্লেন ওয়েভ। প্লেন ওয়েভ কোনটা? আমরা যখন পুকুরে একটা ঢিল ছুঁড়ে মারি, পুকুরে মনে করুন ঢিল ছুঁড়ে মারি, তার কি হয় যে পার্টিকেলটা যায়, যদি আমরা চিন্তা করি কোয়ান্টাম মেকানিক্যাল চিন্তা করি, আমাদের ডি ব্রগলি বলছেন এভরি পার্টিকেল মোশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইটস ডি ব্রগলি ওয়েভ। ডি ব্রগলি বলছেন, তার মানে যদি আমি ওয়েভ চিন্তা করি তাহলে পরে আমি তো বড় ঢিল ছুঁড়ে মারছি, তার মানে যে পার্টিকেলটা যাচ্ছে, ইনসিডেন্ট পার্টিকেলটা, ইট ইজ মুভস টু দ্য ওয়াটার অ্যাজ এ প্লেন ওয়েভ। সেই প্লেন ওয়েভকে আমরা লিখছি কিন্তু এক্সপোনেনশিয়াল আইকে জেড দিয়ে। তার মানে আমাদের পার্টিকেলটা যাচ্ছে জেড অ্যাক্সিসের দিকে, তাহলে দিস ইজ ইনসিডেন্ট প্লেন ওয়েভ। এখন যখন পানিতে ঢেলে ছুঁড়ে মারলাম, তখন কি হয়? কি তৈরি হয়? স্ফেরিক্যাল ওয়েভ তৈরি হয়। কিন্তু খেয়াল করুন, স্ফেরিক্যাল ওয়েভ চারিদিকে তৈরি হয়, স্ফেরিক্যাল ওয়েভ তৈরি হয়। সিমিলারলি যখন টার্গেট নিউক্লিয়াসে এসে প্রজেক্টাইল মানে বোম্বার্ডেড হয়, যদি আবার আঁকি, আমি একটু আবার অ্যানোটেশন নিয়ে যদি দেখাই, এইটা হচ্ছে মনে করুন আমাদের টার্গেট নিউক্লিয়াস, এদিকে প্রজেক্টাইল আসছে, প্রজেক্টাইল প্লেন ওয়েভ, আমরা প্লেনটাকে এভাবে আঁকি, সে প্লেন ওয়েভ এসে আসছে। কিন্তু এখানে আসার পর কি হবে? পার্টিকেল এদিকে যেতে পারে, পার্টিকেল যদি দূর দিয়ে আসে তাহলে এদিকে চলে যাবে, যদি আরো কাছে আসে এরকম মুভ করতে পারে, যদি সরাসরি আসতে পারে এরকম যেতে পারে, এরকম যেতে পারে, এরকম যেতে পারে, এরকম যেতে পারে, তাই না? তাহলে বিভিন্ন দিকে যেতে পারে। তার মানে কি, টার্গেট নিউক্লিয়াসের চারিদিকে ছড়িয়ে যেতে পারে আউটগোয়িং পার্টিকেল। আসলো প্লেন ওয়েভ, কিন্তু এখানে সংঘটিত হওয়ার পরে তৈরি হলো স্ফেরিক্যাল ওয়েভ। যেমন কিনা আমরা যদি পানিতে ঢিল ছুঁড়ে মারি, খেয়াল করুন, তাহলে কি হয়? চারিদিকে স্ফেরিক্যাল ওয়েভ তৈরি হয়, স্ফেয়ার পাওয়া যেতে পারে। কিন্তু তাহলে আমাদের ফেনোমেনোলজিতে ইনসিডেন্ট প্লেন ওয়েভকে আমাদের লিখতে হবে ইন টার্মস অফ স্ফেরিক্যাল ওয়েভ। এবং খেয়াল করুন এখানে প্লেন ওয়েভটাকে কি করে লিখতে হয় স্ফেরিক্যাল ওয়েভ, সেটার পদ্ধতি করা আছে এখানে। আমি পদ্ধতি খুব একটা যাবো না, বেশি গেলে আমার সময় পাবো না। এবং এই যে এক্সপ্রেস আই কে জেড ইকুয়াল টু আই টু দি পাওয়ার এল টুয়াইস এল প্লাস 1 জে এল কে আর পি এল কস থিটা। এবং এখানে এই যে ইনসিডেন্ট প্লেন ওয়েভ হয়ে গেল স্ফেরিক্যাল ওয়েভ, এবং এটা বলা হয় হচ্ছে পার্শিয়াল ওয়েভ এক্সপানশন। তাহলে এই পার্শিয়াল ওয়েভ গুলো কার সাথে পার্শিয়াল ইন টার্মস অফ ইটস এল ভ্যালু। এল মানে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, তার মানে এক একটা এল ভ্যালু সিগনিফাইজ এ পার্শিয়াল স্ফেরিক্যাল ওয়েভ। তার অনেকগুলো পার্শিয়াল ওয়েভের কম্বিনেশন এই প্লেন ওয়েভটা, এবং পার্শিয়াল হচ্ছে ইন টার্মস অফ এল ভ্যালু। যদিও একটা পার্টিকেল আসে উইথ এ ফিক্সড এনার্জি, ফিক্সড লিনিয়ার মোমেন্টাম, because of different value of impact parameter, তার মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম ভিন্ন ভিন্ন হবে। তার মানে হচ্ছে যদি লিনিয়ার মোমেন্টাম এমভি একই হয়, টার্গেট নিউক্লিয়াসের ভিন্ন ভিন্ন জায়গাতে ইন্টারঅ্যাক্ট করার জন্য
ভিন্ন ভিন্ন বি যাকে বলছে ইম্প্যাক্ট প্যারামিটার তৈরি হবে। তার মানে আমাদের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম MVB সেটা ভিন্ন ভিন্ন হবে। তার মানে একই এনার্জির প্রজেক্টাইল আসলেও কিন্তু ভিন্ন ভিন্ন এল ভ্যালু তৈরি হতে পারে। সেজন্য ইনসিডেন্ট প্লেন ওয়েভকে আমরা ভেঙে ফেলছি ইন টার্মস অফ পার্শিয়াল ওয়েভ, পার্শিয়াল ইন ভ্যালু ইন টার্মস অফ এলএথ ওয়েভ, তাহলে সেটা আমরা করছি স্ফেরিক্যাল ওয়েভ। আমরা ভেঙে ফেললাম, এটা কায়দাকরণ করা আছে। এবং খেয়াল করুন এখানে দুটো টার্ম আছে, একটা হচ্ছে এই যে এক্সপোনেনশিয়াল মাইনাস আই কেয়ার মাইনাস এল বাই 2, আর এক্সপোনেনশিয়াল আই কেয়ার এটা প্লাস কিন্তু আই, এবং এটা হচ্ছে ইনসিডেন্ট প্লেন ওয়েভ, এটা হচ্ছে কিন্তু আউটগোয়িং ওয়েভ, সরি এটা ইনসিডেন্ট স্ফেরিক ওয়েভ, এটা হচ্ছে আউটগোয়িং ওয়েভ। কারণ হচ্ছে যখন আমি বাইরে কোথাও দেখবো মেজারমেন্ট করব তখন আমি ইনসিডেন্ট ওয়েভও পাবো কিছু, আউটগোয়িং ওয়েভও পাবো। এখন যদি আমি আউটগোয়িং ইন্টারাকশনকে লিখতে চাই তাহলে আমি লিখতে পারবো হচ্ছে এই আউটগোয়িং ওয়েভটা কিন্তু মডিফাইড হয়ে যায়। ইলাস্টিক স্ক্যাটারিং এ কি মডিফিকেশন হয়? মডিফিকেশন হয় এর ফেজে। গতদিন বলছিলাম যে ইলাস্টিক স্ক্যাটারিং এ যেহেতু কোনো পরিবর্তন ঘটবে না, কিন্তু ওয়েভ নেচার একটা পরিবর্তন ঘটে, সেটা হলো শুধুমাত্র হচ্ছে ওয়েভ সব সেম থাকে, শুধুমাত্র তার একটা ফেজ শিফট হয়। ফেজটা লিখে হচ্ছে ইন টার্মস আমরা স্ক্যাটারিং অ্যামপ্লিটিউড ইটাইল দিয়ে। আমরা আগের দিন এসএল লিখেছিলাম, আজকে ইটাইল লিখেছি, এখানে লেখা আছে। তাহলে আমাদের আউটগোয়িং ওয়েভ ইজ মডিফাইড বাই ফ্যাক্টর কল্ড amplitude related to its phase shift, eta L equal to eta L exponential plus IL, এটা হচ্ছে কি বলে ম্যাগনিটিউড, আর যখন ডেল্টা L 0 তখন এটা ইকুয়াল টু এইটা L, ঠিক আছে। এবং এটা ইকুয়াল টু 1 যদি হয় তাহলে নো চেঞ্জ ইন চ্যানেল, এবং তার মানে এটা L 1 হয় তাহলে হবে ইলাস্টিক স্ক্যাটারিং। আর এটা অন্য কিছু হয় তাহলে হবে লেস দ্যান 1 হয় তাহলে ইলাস্টিক স্ক্যাটারিং ঘটবে, নিউক্লিয়ার রিঅ্যাকশন ঘটবে। এটা যদি একের থেকে ছোট হয় তাহলে এটা কখনো কিন্তু একের থেকে বড় হতে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে এর ভ্যালু কিন্তু কখনোই এক্সপোনেনশিয়াল প্লাস আই ডেল্টা এল এর মান ম্যাক্সিমাম মানে 1। এটা এল কখনোই একের থেকে বড় হতে পারবে না। একের থেকে বড় হওয়া মানে কিন্তু নতুন জিনিস তৈরি হওয়া। এখন আমাদের কিছু কায়দা কানুন করা আছে, কায়দা কানুন করে আমরা আমাদের অনেক ফেনোমেনোলজি আছে, আপনারা অনেক ডেরিভেশন আছে বিভিন্ন বইয়ে ডিরাইভ করে দেওয়া আছে। যখন আমরা তৈরি করি স্ক্যাটার্ড ওয়েভ, তখন আমরা বলি যে সমস্ত ওয়েভ আসলো এখানে ইনকামিং ওয়েভ, আউটগোয়িং ওয়েভ, মিলিত ওয়েভ বিয়োগ ইনসিডেন্ট প্লেন ওয়েভ, বিয়োগ করলে পাওয়া যায় এটা স্ক্যাটার্ড ওয়েভ। তার এক্সপ্রেশনটা এরকম দাঁড়ায় যে I to the power L plus 1 twice KR L plus twice L plus 1 IL, এটা হচ্ছে স্ক্যাটার্ড ওয়েভ। আর এটা হচ্ছে আউটগোয়িং স্ফেরিক্যাল ওয়েভ। তার এইটা বিয়োগ এই প্লেন ওয়েভ সমান হচ্ছে স্ক্যাটার্ড ওয়েভ। এখন যদি আমি ধরি যে টার্গেট নিউক্লিয়াস থেকে অনেক দূরে একটা ডিস্টেন্স R0, আমরা তো যখন আমরা ডিটেক্টর বসানো হয়, ডিটেক্টর তখন বসানো হয় হচ্ছে আউটসাইড দ্য রেঞ্জ অফ নিউক্লিয়ার পটেনশিয়াল। কেন? কারণ হচ্ছে যখন নিউক্লিয়ার পটেনশিয়াল রেঞ্জের মধ্যে সব ঘটনা সংঘটিত হবে, তার মানে পার্টিকেল কোন দিকে বাঁকবে, কোন অ্যাঙ্গেলে যাবে, তা ঠিক করে দিবে হচ্ছে নিউক্লিয়ার পটেনশিয়াল। তার মানে যদি পটেনশিয়ালের ভেতরে আমরা মেজারমেন্ট করি তাহলে কিন্তু মেজারমেন্ট সঠিক হবে না, কারণ মেজারমেন্টের পরেও কিন্তু পার্টিকেলের ডেভিয়েশন বা মানে হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা এমন জায়গায় মেজারমেন্ট করবো, বসাবো যেখানে সব ঘটনা ঘটে যাবে, আর কোনো ঘটনা সংঘটিত হওয়ার চান্স থাকবে না। সেইখানে গিয়ে আমরা মেজারমেন্ট করব। এবং যদি আমরা R0 নিয়ে হচ্ছে ডিস্টেন্স, তাহলে আমরা পাবো হচ্ছে এই সলিড এই R0 স্কয়ার পাবো হচ্ছে এরিয়া। ওখানে এই যে এই এরিয়াটা, এই যে আমি ছবি এঁকেছিলাম না, এই ছবির এরিয়াটা হচ্ছে R0 স্কয়ার ডি ওমেগা, যেখানে এই ডিস্টেন্সটা R0 আর এই এরিয়াটাকে বলা, এই এরিয়াটা হচ্ছে ডিএ। এই এরিয়ার মান হচ্ছে R0 স্কয়ার ডি ওমেগা, আর ডি ওমেগা হচ্ছে এই সলিড অ্যাঙ্গেল। তাহলে আমরা এনআর পাই হচ্ছে -a² k/m। এটা আপনারা
is highest absolute square r not square d omega এবং সিগমা ইলাস্টিক হয় তখন হচ্ছে nr বাই ভি এই ভি হচ্ছে ইনসিডেন্ট ফ্লাক্স ফ্লাক্স কি জিনিস ফ্লাক্স হচ্ছে নাম্বার অফ পার্টিকলস ক্রসিং ইউনিট এরিয়া পার ইউনিট টাইম পার সেকেন্ডে ইনসিডেন্ট বিমের যতগুলো সংখ্যা পার ইউনিট এরিয়া ক্রস করবে সেটা হচ্ছে ইনসিডেন্ট বিমের ফ্লাক্স ফ্লাক্সটা ভি হয় আমরা এটা করলে পরে এরকম পাই এবং আমাদের আপনারা এটা সবসময় অবহিত যে সিগমা ইলাস্টিক ক্রস সেকশন ইকুয়াল টু হয় হচ্ছে এই যে এবং অয়েলের মানটা বসিয়ে দিলে আমরা পেয়ে যাই মানটা এরকম সিগমা ইলাস্টিক ক্রস সেকশন পাই বাই কে স্কোয়ার টুয়াইস এল প্লাস 1 মাইনাস ইটা এল স্কোয়ার ঠিক আছে এটা যে কোনো এল এর জন্য এটা আমাদের ইলাস্টিক ক্রস সেকশন আমি আর যাবো না রিয়াকশন ক্রস সেকশন ডিটেইলসে যাবো না আমি শুধু জোরে যাই হচ্ছে রিয়াকশন ক্রস সেকশনটা হচ্ছে এইরকম এক্সপ্রেশন তাহলে আপনি খেয়াল করে দেখুন আমি আবার লিখেছি এরা ইলাস্টিক ক্রস সেকশন এটা হচ্ছে রিয়াকশন ক্রস সেকশন এবং ইলাস্টিক ক্রস সেকশন কখন ম্যাক্সিমাম হবে তো এটা এল হবে 0 এটা এল 0 হয় তাহলে রিয়াকশন ক্রস সেকশন হবে ম্যাক্সিমাম এবং তার মান হবে হচ্ছে টুয়াইস এল প্লাস 1 বাই ইন্টু পাই বাই কে স্কোয়ার এটা এল 0 হলে এর মান কত হবে তখন সিগমা আর এল হয়ে যাবে 0 কারণ এটা তো অ্যাবসলিউট আছে তো তারপরে এটা 1 হলে এটা অ্যাবসলিউট 1 হয়ে যাবে 1 মাইনাস 1 ইকুয়াল টু 0 তার মানে যখন ইলাস্টিক ক্রস সেকশন ম্যাক্সিমাম তখন কোনো প্রকার রিয়াকশন সংঘটিত হয় না এবারে যদি রিয়াকশন ক্রস সেকশন ম্যাক্সিমাম হয় তাহলে এটাই হতে হবে কিন্তু অ্যাবসলিউট -1 হতে হবে যখন রিয়াকশন ম্যাক্সিমাম -1 হলে কি হবে -1 হলে কি হবে 0 হতে হবে -1 তো হতে পারে না এটা তো ফিজিক্যাল কোয়ান্টিটি -1 মানে হতে পারে কখনো তাহলে যখন এটা হবে 0 এটা 0 হয় তখন কিন্তু রিয়াকশন ক্রস সেকশন হবে ম্যাক্সিমাম তাহলে তার মান হবে হচ্ছে টুয়াইস এল প্লাস 1 পাই বাই কে স্কোয়ার তখন এর মান কত হবে এটা 0 হলো কিন্তু উভয় ক্ষেত্রে তো সমানই হচ্ছে দাঁড়ান আমি একটু ভুল করেছি এটা এল 0 হলে কি হবে হ্যাঁ এটা ম্যাক্সিমাম হবে এটা -1 হলো আমি সরি ভুল বলেছি এটা কমপ্লেক্স কোয়ান্টিটি এটা এল ক্যান বি নেগেটিভ অ্যাজ ওয়েল আমি ভুল বলেছি আগে আসি এটা এল 0 হলে কিন্তু এটা ম্যাক্সিমাম খেয়াল করুন এর মান কত হবে পাই বাই কে স্কোয়ার টুয়াইস এল প্লাস 1 এর মান তখন হবে পাই বাই কে স্কোয়ার টুয়াইস এল প্লাস 1 এটা 0 হলে পরে এটাও তো ম্যাক্সিমাম হয় না এটা ম্যাক্সিমাম তখন না আমরা এখানে আসি তাহলে যায় আসি খেয়াল করুন এইটা এই এক্সপোনেনশিয়াল টুয়াইস আই ডেল্টা এল তার মানে এর কি আছে কোসাইন টুয়াইস ডেল্টা এল প্লাস আই সাইন টুয়াইস ডেল্টা এল তাহলে কোসাইন ফাংশন সাইন ফাংশনের মান পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে তাই না তাহলে কোসাইন ফাংশন যদি 180 ব্যাকওয়ার্ড অ্যাঙ্গুল হয় ব্যাকওয়ার্ড স্কয়ার হয় তাহলে কি হবে কোসাইন ফাংশন নেগেটিভ হতে পারে -1 এই অ্যাবসলিউট ইটাইল কিন্তু নেগেটিভ হবে না সরি নেগেটিভ হতে পারে লেস দ্যান 1 হতে পারে লেস দ্যান 1 হতে পারে আর যদি শুধু 1 হয় অ্যাবসলিউট ইটাইল তাহলে এই ইটাইল কিন্তু তখন কিন্তু 1 এর থেকে বেশি হতে কম হতে পারে তার মানে ইটাইল ক্যান বি নেগেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ পজিটিভ অ্যাবসলিউট ইটাইল এবার আমরা এখানে আসি এখন ইটাইল হয় -1 যদি এই ইটাইলের মান হয় -1 তাহলে কি হবে ওইখানে তো স্যার প্লাস হয়ে যাবে তাহলে অ্যাবসলিউট স্কয়ারে কি হবে অ্যাবসলিউট -1 কি হবে +1 হবে 1 হবে তাহলে 1 -1 কি হবে 0 তারপরে তো এটা 0 হয়ে যাবে তো এটা যদি -1 হয় তাহলে কিন্তু সিগমা আর এল 0 এটা কত হবে -1 তাহলে এটা কি মাইনাস প্লাস হয়ে গেল তাহলে 1 + 1 2 তখন হয়ে যায় 4 পাই বাই কে স্কয়ার টুয়াইস এল প্লাস তার মানে এটা তখন আগে 4 গুণ হয়ে লাগে কিন্তু তার মানে যখন সিগমা ইলাস্টিক ম্যাক্সিমাম তখন সিগমা রিয়াকশন 0 এর অর্থ কি অর্থ হচ্ছে অনেক ঘটনা ঘটতে পারে রিয়াকশন ছাড়া তার মানে যদি আমি প্রত্যেকটা এলিমেন্ট বোম্বার্ড করি তাহলে
শুধু ইলাস্টিসিটি ঘটতে পারে উইদাউট অকারিং অফ এনি রিয়াকশন। কিন্তু কখন এমন ঘটতে পারে না শুধু রিয়াকশন ঘটবে ইলাস্টিসিটি ঘটবে না, তখন হতে পারে না। দেখতে পাচ্ছি আমরা রিয়াকশন ম্যাক্সিমাম রিয়াকশন চান্স তখনও কিন্তু ইলাস্টিক ক্রস সেকশন আছে। তার মানে ইলাস্টিক স্ক্যাটারিং সংগঠন ছাড়া কোনোভাবে রিয়াকশন সংগঠিত হতে পারে না, কিন্তু রিয়াকশন সংগঠিত ছাড়াও ইলাস্টিক স্ক্যাটারিং সংগঠিত হতে পারে। ঠিক আছে, আমরা আজকে এখানে শেষ করব। তাহলে আমরা শেয়ার করি, এবার আপনাদের মতামত বলুন। পরের ক্লাস তো দুইটা আছে স্যার, আপনারই দুইটা পরে একটা আছে না, পরের অধিবেশন দুইটা আছে না স্যার আবার? হ্যাঁ, ওটা আমাদের আছে, ওটা একটু অন্যরকম জিনিস পড়বো। আচ্ছা ঠিক আছে, ওটা একটু আসলে আমি একটু চাইবো যে একটু পড়ার থেকে আপনার সাথে একটু কনভারসেশন, আমাদের সুবিধা অসুবিধা সমস্যা এগুলো আমরা কি ফেস করি আমরা সবাই সেগুলো আলোচনা করবো। ওখানে আমি আধা ঘন্টা আলোচনা করবো, কিন্তু ওখানে তো আমার পড়াশোনা 1 ঘন্টা করবো, আমি ডিসকাশন করবো, বুঝছেন? ঠিক আছে, নিউক্লিয়ার একটু কোয়ার্পারেট সংখ্যা আলোচনা করবো, আর খুব সংক্ষেপে একটু নিউক্লিয়ার অ্যাস্ট্রোফিজিক্স আলোচনা করবো, নিউক্লিয়ার অ্যাস্ট্রোফিজিক্স। তারপরে আমরা চলে আসবো হচ্ছে আলোচনায় পরের ক্লাসে। কখন তুলনামূলক সোজা আর কি, কিন্তু তারপরে তো এই বড় বড় এক্সপ্রেশন স্যার এগুলা অরিজিনে গেলে ডেরিভেশন রয়নিগামে দেখেন ডেরিভেশন করে দেওয়া আছে, এগুলো আমি হাত দিনের জন্য এগুলা স্যার বোঝা যায় মোটামুটি, কিন্তু ওইখানে আপনারা বুঝতে পারবেন কালেকটিভ মডেল রোটেশনাল স্যার ম্যাটেরিয়াল বেশি জটিল। স্যার আমরা আরেকটু পড়বো, পরে আমরা আসলে আলোচনা করতে চাই আমরা যে আমরা আসলে আমাদের যে আপনাদের কি অসুবিধা ফেস করেন আপনারা কলেজে বা পড়াশোনার ক্ষেত্রে, বা কি করলে ভালো হয়। আমার মনে হয় যে আমাদের যে কর্তৃপক্ষ আছে তাদের শোনা উচিত এগুলো আলোচনা। তাহলে আমরা শেষ করি নাকি? জি স্যার।